এই যে মির্জা ফখরুল, এই যে মির্জা ফখরুল, মির্জা ফখরুল দেখেন, এই যে মির্জা ফখরুল, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন ডিম মারছে, ডিম মারছে, ডিম মারছে, ওই ডিম মারছে রে, ওই ডিম মারছে, আয় হায় রে, ওই বাচ্চা কি রে, ওই ফটা ডিম মারছে রে, ওই ফটা ডিম মারছে, ওই ফটা ডিম মারছে, চুতলিং বঙ্গেরে, ওই চুতলিং বঙ্গেরে ফটা ডিম মারছে, ওই ফটা ডিম মারছে, আয় হায়, ওই ফটা ডিম, ওই ফটা ডিম, যেমনটা আশঙ্কা করা হচ্ছিল ঘটেছে তেমনটাই, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রীতিমতো নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নেমে সেখান থেকে অসহায় হয়ে পড়েন। তাকে অনিরাপদ অরক্ষিত অবস্থায় ফেলে রেখেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টারা সটকে পড়েন প্রোটোকলের অজুহাতে, প্রোটোকল নিয়ে। আর বাংলাদেশের এই মুহূর্তের যে বড় রাজনৈতিক দলটি আছে আওয়ামী লীগ ছাড়া, সেই দলের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই এনসিপির আক্তার আর জারাকে সঙ্গে নিয়ে সাধারণ যাত্রীদের পথ দিয়ে বেরিয়ে যাওয়ার পথেই আক্রমণে পড়েন বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছিল তাদের। মির্জা ফখরুলের চেহারা আপনারা যারা ভিডিও দেখেন, ভদ্রলোক কি পরিমাণ যে অসহায় বোধ করেছিলেন, অনিরাপদ বোধ করেছিলেন, তা তাদের চেহারা দেখলেই বোঝা যায়। তিনি যখন সামনে এগিয়ে যাচ্ছিলেন গাড়ির দিকে, তখন আওয়ামী লীগের অনুসারীরা কিংবা বিক্ষুব্ধরা স্লোগান দেন অকথ্য ভাষায়, মির্জা ফখরুলের উদ্দেশ্যেও স্লোগান দেন। জারাকে, ডাক্তার জারা, তাসনিম জারাকে কেউ কেউ গালাগাল করেন। তবে আবার এই বিক্ষুব্ধরাই অনেকে আবার বারবার বলতে শোনা গেছে জারাকে যাতে কিছু না বলা হয়, এমনকি কেউ কেউ আপা সম্বোধন করেও বলেছে আপাকে কিছু বলবা না। কিন্তু রক্ষা পায়নি আক্তার, এনসিপি নেতা, তার পিঠে 2 দফা ডিম ছুঁড়ে মারা হয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সামনে থাকলেও তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ঘিরে রেখে সামনে এগিয়ে গেছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু বলেননি। স্লোগান দেওয়া ছাড়া তার শরীরে কোনো ডিম নিক্ষেপ করা হয়নি, কিংবা অন্য কোনোভাবেও তাকে কেউ আঘাত করেননি। কিন্তু বিএনপির অনেকেই আশঙ্কা করছিলেন হয়তোবা তাদের নেতাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা বিক্ষুব্ধ যারা যুবলীগ ছাত্রলীগের যারা ছিলেন তারা হয়তো আক্রমণ করে বসতে পারেন, কিন্তু সেটি হয়নি। কেন হয়নি সেটিও খুবই ইতিবাচক দিক। আমি যুক্তরাষ্ট্রের একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে ওই ঘটনার পরে কথা বলেছি যে আপনাদের এটি কোনো আগের সিদ্ধান্ত ছিল কিনা। দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন এটি তাদের কৌশলগত সিদ্ধান্ত। তারা আগে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন যাতে করে মির্জা ফখরুলের গায়ে কোনো রকম কোনো আক্রমণ না হয়। অন্ততপক্ষে আজকের দিনে সেটি তারা সৌহার্দ্য কিংবা মির্জা ফখরুলের প্রতি সম্মান জানিয়ে এবং তার অসহায়ত্বকে এক ধরনের আমলে নিয়েই আওয়ামী লীগ
এই সিদ্ধান্ত দিয়েছে নেতাকর্মীদেরকে, বারবার ইনস্ট্রাকশন দিয়েছে ফোনে, যাতে তাকে তার শরীরে কোনো আঘাত না পড়ে, এবং সেটি নেতাকর্মীরা রক্ষা করেছেন। মির্জা ফখরুলকে বরং দেখা গেছে ভিডিওতে অনেকটা স্লোগান দিলেও এক ধরনের কর্ডন করে তারা কিন্তু সামনে নিয়ে এগিয়েছে। আর আক্তারের পিঠে যে 2 দফার ডিম ছোড়া হয়েছে, যুবলীগ নেতা, একজন যুবলীগ নেতা, তিনি ডিম পকেট থেকে বের করে ডিম আবার বিভিন্নভাবে ক্যামেরার দিকে যারা ছবি তুলেছেন তাদেরকে দেখিয়ে একেবারেই অনায়াসে তিনি ডিম ছুড়ে দেন। কিন্তু কথাটি হচ্ছে, এই এনসিপি নেতা কিংবা এই যে নারী চিকিৎসক যারা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফেলে রেখে মিনিমাম তাদের কোনো নিরাপত্তার চিন্তা না করে, নিরাপত্তার বিষয়টি না ভেবে তারা, অর্থাৎ ডক্টর ইউনূস তার উপদেষ্টাদের নিয়ে নিরাপদে কেটে পড়েছেন। এরপর আমরা দেখলাম তাদেরকে যারা সমর্থন করেন কিংবা গত বছর 5ই আগস্টের ঘটনায় বিদেশে থাকা তাদের যে অনুসারী, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী কয়েকজন সাংবাদিক কিংবা ব্লগার যারা, তারা স্ট্যাটাস দিয়েছেন এবং তারা ডক্টর ইউনূসের এই আচরণের নিন্দা জানিয়েছেন। কেন ডক্টর ইউনূস তাদেরকে নিয়ে অতিথি হিসাবে তাদের সঙ্গে নিয়ে তাদেরকে এরকম অনিরাপদভাবে ফেলে রেখে গেছেন? অর্থাৎ ডক্টর ইউনূস সুকৌশলে যে এই কাণ্ড করবেন এবং যাতে করে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপরে আক্রমণ করে, সেই আক্রমণের মুখে ঠেলে দিয়েই তিনি কিন্তু নিরাপদে অন্য জায়গা থেকে কেটে গেছেন উপদেষ্টাদের নিয়ে, যাতে উপদেষ্টারাও কোনোভাবে আক্রমণের শিকার হতে না পারেন। কিন্তু কেউ কেউ বলেছেন যে তাদের ধারণা ডক্টর ইউনূস ইচ্ছা করে পরিকল্পিতভাবেই যাতে এই হামলার মুখে পড়েন, কোনো অপ্রীতিকর ঘটনার মুখে পড়েন এই বিএনপি নেতা এবং অন্য নেতারা, এই জন্যই তাদেরকে এইভাবে অনিরাপদে রেখে তিনি চলে গেছেন। এখন যারা আমাকে শুনছেন কিংবা পরে যারা শুনবেন বা দেখবেন, আপনারা বিষয়টি বিবেচনা করতে পারেন। যদিও আওয়ামী লীগ নেতারা বলেছেন আগামী 5 দিন আছে, সেই 5 দিনও তারা প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করবে। জানি না কিংবা এখনো জানা যায়নি তাদের পরবর্তীতে আর কোনো আক্রমণের মুখে এই বিএনপি কিংবা জামাত এদেরকে দেখা যায়নি কিনা। একটি মজার ব্যাপার হচ্ছে, যেই পদ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা কিংবা আক্তার বেরিয়েছেন, সেখানে কিন্তু আবার জামায়াতের নায়েবে আমিরকে দেখা যায়নি। তিনি কিন্তু এই যে ডাক্তার তাহের, তিনি কোথা থেকে বের হয়েছেন তাকে কিন্তু দেখা যায়নি। শুধুমাত্র ঘটনার শিকার হলেন, ঘটনার মুখে পড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এই যে অসহায়ত্বের জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম নিজেকে কি অপমানিত বোধ করছেন? বিএনপি নেতাকর্মীরা কি বিষয়টি এখনো বুঝতে পারছেন কিনা সেটি বোঝা যাবে হয়তো আগামীকাল বা পরবর্তীতে। জানেন যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের রেজিম যে ডক্টর ইউনূস, তিনি আজকে জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য আজকে জেএফকে এয়ারপোর্টে এসেছেন। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী আজকে এখানে আমরা কালো পতাকা প্রদর্শন করেছি, এবং গতকালকে আপনারা দেখেছেন আমরা জকসন হাইটের আমাদের যে ডাইভার্সিটি প্লাজা, সেখানে আমরা হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা এই ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা প্রতিরোধ করেছি এবং আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা দেশবাসীকে আমরা জানিয়ে দিতে চাই যে ডক্টর ইউনূস গত বছরের যে 5 তারিখে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে, আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই ডক্টর ইউনূসের জায়গা
দেশের বাইরে কোনো জায়গায় হবে না, এবং দেশে আমাদের যে সকল নেতৃবৃন্দ আছে তারাও উৎখাতের জন্য ডক্টর ইউনূসকে আমাদের দেশে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। একইভাবে আমরা বহির্বিশ্বেও যেখানে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের যে কোনো মন্ত্রী মিনিস্টার থাকুক না কেন, আমরা তাদেরকে জোরালো ভাবে প্রতিহত করব। এবং আমরা প্রতিবাদ জানাতে চাই যে জাতিসংঘের কাছে, যাতে জাতিসংঘে ডক্টর ইউনূস যে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য তিনি এসেছেন, সেখানে যেন তাকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া না হয়। আমাদের আগামী যে কর্মসূচি সেটা হচ্ছে জাতিসংঘের সামনে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ 26 তারিখ আমরা সেখানে ডেমনস্ট্রেশন করব, এবং আমরা প্রতিদিন যে উনি যে গ্র্যান্ড হায়াত হোটেলে থাকবেন সেই গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, এবং তাকে কালো পতাকা প্রদর্শন করা হবে। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমার পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর প্রদীপ রঞ্জন কর। জি জি জি, উনি সব শেষে বলবেন, তার আগে আরেকজন আছেন, উনি বলবেন 1 মিনিটে, এবং তারপর আপনি ফিনিশিং করবেন। ধন্যবাদ ক্যানাডা অনলাইন মিডিয়াকে। আজকে আমরা যুক্তরাষ্ট্রের হাজার হাজার আওয়ামী লীগ মসজিদ ভক্ত সৈনিকেরা এখানে অসাংবিধানিক একজন প্রতিনিধি, বাংলাদেশ প্রতিনিধি আজকে জাতিসংঘের অ্যাসেম্বলিতে আসছেন। আমরা কালো পতাকা প্রদর্শন সহ, সে আমাদের সত্যিকার আইনগত প্রতিনিধি হতে পারে না, এই পরিবারে বিক্ষোভে ফেটে পড়েছে সমস্ত আমেরিকাতে, এবং আমরা সহমত হয়েছি টার্মিনাল 8-এ জেএফকে বিমানবন্দরে আমাদের এই অসাংবিধানিক প্রতিনিধি 1 সপ্তাহব্যাপী এই নিউ ইয়র্কে অবস্থান করবেন। আমাদের প্রতিনিয়ত কালো পতাকা প্রদর্শন সহ বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, জনগণকে তিনি প্রতিনিয়ত হত্যা করছে মব জাস্টিসের মধ্য দিয়ে। আমরা এই প্রতিবাদ জাতিসংঘের বিশ্ববাসীকে সকলে জানিয়ে তাদের সকল সমস্যা নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং যাচ্ছি, এই আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনি বলবেন আজকে কি হয়েছে, আজকে কি হয়েছে, অতীতে কি হয়েছে সেটা না, আজকে কি হয়েছে, আপনারা এখানে কেন জমায়েত হয়েছেন, এবং পরবর্তী কর্মসূচি, এইটা উনি জানতে চাইতেছেন। বীর মুক্তিযোদ্ধা, আপনি জানি আপনার পরিচয়, অন্য কোনো পরিচয় থাকলে আপনি সেটা আপনি যেটাকে বলতে পারেন। রোকেয়া প্রাচী লাইনে আছেন, এবং আরে রোকেয়া প্রাচী এখন পর্যন্ত ঠিক আছে, আমার নামটা আর বলতে পারলো না। আমার দুঃখ, মানে আজকে কি যে হচ্ছে আমার, আমি কাউরে লিঙ্কটা শেয়ার করতে পারছি না, আমার হোয়াটসঅ্যাপ কাজ করে না, আমার মেমোরি নাকি আমি কি শেয়ার করে। আমরা ভীষণভাবে আতঙ্কের মধ্যে আছি যে সেখানে কি চলছে, কারণ আমরা জানি যে এই ইউনূস সে স্বাধীনতা বিরোধী একজন লোক। সে ক্ষমতায় এসেই প্রথম যে কাজগুলো করেছে, যে বঙ্গবন্ধুকে অবমর্যাদা করে তার ভাস্কর্য ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের সমস্ত মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা করছে, এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে, এবং বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য তিনি নানা রকম ষড়যন্ত্র করছে। আমরা জানি উনি এখন বর্তমানে নিউ ইয়র্কে আসছেন, এবং এখানে এসেও উনি এই ষড়যন্ত্রের অংশ হিসেবে উনি এখানে কাজ করবেন। সেই কারণে এই যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিরা আজকে জেএফকে এয়ারপোর্টে বড় বিক্ষোভ সমাবেশ করেছে, এবং এই বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য যে ওনাকে অনতি বিলম্বে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্য তা দাবি জানিয়েছে, এবং তার এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ এবং প্রতিরোধ সৃষ্টি করার জন্য তারা এখানে সমবেত হয়েছে। এবং পরবর্তী কর্মসূচি হিসাবে উনি যেখানে যাবেন, সেখানেই যেখানে মিটিং করবেন, যে হোটেলে থাকবেন, সব জায়গাতেই বাঙালিরা কালো পতাকা দেখাবে, প্রতিবাদ সমাবেশ করবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রোগ্রাম সেখানে আছে। এছাড়া 26 তারিখে জাতিসংঘের সামনে বড় ধরনের সমাবেশ আছে, এবং সারা যুক্তরাষ্ট্রের থেকে বাঙালিরা সেখানে সমাবেশ যোগদান করবে, এবং সেই সমাবেশ থেকেও আমরা এই ইউনূসের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং তাকে ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য আমরা নানান রকম পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই সেখানে জানাবো। এবং আমি মনে করি যে আমাদের ইউনূসের পদত্যাগ ছাড়া আর কোনো তৃতীয় কোনো রাস্তা নেই, কারণ সে দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখানে যত বাঙালি আছে তাদের কাছেও আমরা অনুরোধ জানাবো, আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে মানবাধিকার লঙ্ঘন করছে এবং বাংলাদেশে বিচার বহির্ভূত
হত্যাকাণ্ড করছে তাদের বিচার হচ্ছে না এবং বাংলাদেশের চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘন এবং বিচার, এটা ক্যাঙ্গারু বিচার হচ্ছে বাংলাদেশে। আপনারা জানেন যে আইসিটি কোর্টে গণহত্যার নামে যে মামলা এবং যে বিচার চলছে, এটা একটা ক্যাঙ্গারু কোর্ট। এখানে কোনো বিচার হচ্ছে না, এখানে জাস্ট বিচারের নামে শো করা হচ্ছে এবং এইখানে এই বিচার চলতে পারে না। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে কোনো গণহত্যা হয় নাই। গণহত্যা হয়েছে 71 সালের। সেই 71 সালের গণহত্যা যারা অপরাধী তাদের বিচার বন্ধ রেখে এই 2004 সালের 5ই আগস্টের পরে বা আগে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, যেগুলো মামলা ফৌজদারি কোর্টে, সেগুলো বিচার হওয়ার কথা। সুতরাং এইটা একটা অন্যায়, অবিচার, আইনের অবমূল্যায়ন করা হচ্ছে। সেই কারণে আমরা মনে করি এই বিচার অবিলম্বে বন্ধ করা উচিত এবং আমরা বিশ্বের কাছে এবং মানবতা অর্গানাইজেশন আছে তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে আপনারা বাংলাদেশের এই বিচার কার্য আপনারা পরিদর্শন করুন এবং রিভিউ করুন এবং এটা বন্ধ করার ব্যবস্থা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জয় সাহেব, আপনার কাছে আমার একটা পুলিশের অনুমতি শেষ, পুলিশ আমাদেরকে চলে যেতে বলছে, সবাই চলে যাচ্ছে, আমাকে শেষ করতে হবে এখন। আপনি কনক্লুশন দিয়ে শেষ করে দেন। আপনি একটা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে কি হয়েছিল সামান্য, এই এমনি চলে গেছে, ঠিক আছে আপু। তাহলে আপনি এখন বলেন, আপনি তো শুনলেন মিছিল মিটিং, আমরা খুব একটা, যেহেতু জনগণ অনেকেই একসাথে হয়েছে নিউ ইয়র্কের আমেরিকায়, সেহেতু আমরা সবকিছু দেখাতে পারিনি, একটু সাউন্ডের প্রবলেম ছিল, ওখানে কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি। তারপর মিছিল মিটিং তারা অব্যাহত রেখেছেন, তাদের কর্মসূচি আছে। জয় চৌধুরী আবার আমি লাইন চলে গেছিল, ডিসকানেকশন হয়ে গেছিল, যে বলছিলাম যে আমরা এখন গ্র্যান্ড হায়াত হোটেলের দিকে যাচ্ছি। সেখানে কি থাকবেন? সেখানেই থাকবেন না? হ্যাঁ, খুব সম্ভবত সেখানে থাকবো, আরো কিছুক্ষণ পরে বুঝতে পারবো। অবশ্যই আমরা গ্র্যান্ড হায়াত হোটেলেই থাকবো। আমি থাকবো কি না এখনো নিশ্চিত না, বাট থাকার কথা সম্ভব। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা এই যে আন্দোলন করছেন বা যারা করছে, এখানে কোনো আইনি জটিলতা আছে কিনা সেটা যদি একটু বলেন। না, এখানে পুলিশের অনুমতি নেওয়া, এই স্লটটা আমাদের জন্য, এবং আমরা যারা এগেইনস্টে আছি রিক্রুট করতেছি, আর যারা পক্ষে আছে তাদের জন্য টার্মিনাল 7টা, এবং এগুলো পুলিশের থেকে অনুমতি নেওয়া হয়েছে। ইভেন গ্র্যান্ড হায়াত হোটেলের সামনেও যে বিক্ষোভ হবে সেগুলোর অনুমতি সবকিছু আগে থেকেই নেওয়া হয়েছে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ জয় সাহেব। আপনাকে আমরা চেষ্টা করব অন্য অনুষ্ঠানও আবার যুক্ত করতে, আপনার যদি সময় থাকে বা আপনি যদি সেখানে যান, খুবই ভালো হবে। নিউ ইয়র্ক থেকে বা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আমরা সরাসরি এটা দেখানোর চেষ্টা করব, আপনার সাথে আমি যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। রুকিয়া প্রাচী আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সাহস, 5 আগস্টের পর থেকে আপনি যে পদক্ষেপগুলো নিয়েছেন এবং সেই 15 আগস্ট আপনি যে ভূমিকাটা নিয়েছেন, এটা আমার মতো মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বুকে আগুন জ্বালায়া দিছে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকেও নক করবেন একটু, আপনি যদি কোনো অনুষ্ঠানে যেয়ে থাকেন, কোনো ইনফরমেশন পান যেগুলো জানানো দরকার, সেটা আমরা তখন লাইভে আবার যুক্ত হব, দেশবাসীকে জানাবো, দেশবাসীকে সচেতন করার প্রয়োজন আছে, কোথায় কি হচ্ছে সেটা আমরা জানাতে চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে ইসমাইল ভাই, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে তৈমুর ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে যুক্ত করে দিলেন। জি অনেক ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। জি প্রাচী আপা, এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, কিছুটা ছোট্ট কথা একটু বলতে চাই, একটা ছোট্ট কথা মনে করাই দিতে চাই, হয়তো মনে আছে সবার, তারপর আমার মনে হচ্ছে যে এরকম একটা সময় বলা দরকার। আপনি দেখেন, গত বছর যখন ইউনূস গেছে জাতিসংঘে, তখন সাথে কে ছিল? হিজবুতের সদস্য নিয়ে গিয়েছিল, হিজবুত তাহরির, এবং হিজবুত তাহরির স্ট্রং একজন মেম্বারকে নিয়ে গিয়েছিল, মাহফুজ। এবার যখন গেছে তখন যুক্তরাষ্ট্রের টিয়ার 3 সন্ত্রাসী দলের নেতাদের নিয়ে গেছে, এবং বিএনপিকে মার্কিন রাষ্ট্রের কাছে কিন্তু বিএনপি একটি টিয়ার 3 সন্ত্রাসী সংগঠন, এটা প্রমাণ আছে, এবং সাথে তো জামাতে ইসলামী শিবির আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে পুরো একটা জাতি
যারা শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, ভাষা, একটা মানুষের পরিচয় কি, আপনার আমার আমাদের পরিচয়টা কি? আমি রোকেয়া প্রাচী তো আমার পরিচয় না। আমার পরিচয় আমার ভাষা, আমার ইতিহাস 1971, আমার বাংলাদেশ, আমার সংস্কৃতি। এখন যদি সেটাই না থাকে, তিনি বাংলাদেশের প্রধান হয়েছে এই সব কিছুকে বাদ দিয়ে এবং এই সব কিছুর বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। এর চাইতে খারাপ আমার ধারণা, মানে মনে হয় না যে পৃথিবীতে কোনো খারাপ প্রাণী আর জন্মাবে। মানে একটা মানুষ তার জন্মের সাথে বেইমানি করছে। ভাই, বাংলাদেশকে অস্বীকার করা তো তার জন্মেরও অস্বীকার করা, কিন্তু সে টাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সমস্ত জন্মটাকেই অস্বীকার করছে। আমার জন্ম কি শুধুমাত্র আমার পিতা মাতার ঘরে জন্ম নেয়া? আমার বাংলাদেশে জন্মটাই তো আমার জন্ম, এটাকে অস্বীকার করছে উনি। ওনারটাও অস্বীকার করছে, আমারটাও করছে। আমি কি ওনাকে ম্যান্ডেট দিছি আমার জন্ম পরিচয় চেঞ্জ করে দেওয়ার জন্য, জামাতের হাতে তুলে দেওয়ার জন্য? উনি যেটা করছে সেটার ফল ভালো হবে না। এই মার্কিন সাম্রাজ্য ওনার বন্ধু, তারা যাদের বন্ধু হয় তাদের শত্রুর প্রয়োজন হয় না। ডিপ স্টেটের যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন ওই সাদ্দাম, গাদ্দাফি আর ওসামা বিন লাদেনের মতো তারও সেই রকম পরিণতি হবে। বাংলাদেশে ঢুকতে পারে কিনা দেখেন, এয়ারপোর্ট দিয়ে তো আবার ঢুকতে হবে বাংলাদেশে। দেখতে হবে। জি প্রাচী আপা, আমাদের দর্শক মন্ডলীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনাদের কাছে অত্যন্ত মানে আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা ছাড়া আমাদের আর কোনো ভাষা নেই। আমাদের খুবই ভালো লাগছে আপনারা অনেকে যুক্ত হয়েছেন, কমেন্টস করেছেন, কিন্তু আমরা সবগুলো পড়তে পারিনি। পক্ষে বিপক্ষে অনেকেই বলেছেন, লোককে আওয়ামী লীগকে পালাতে বলছে। হ্যাঁ জি ঠিক আছে, আমরা সেগুলো দেখছি, কিন্তু আমি কথাগুলো বলতে পারছি না, পড়তে পারছি না আপনাদের কমেন্টস গুলো। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রোকেয়া প্রাচী, আমরা শেষ করতে চাই, আপনার শেষ মুহূর্তে আর কিছু বলার আছে কিনা? আমি শুধু মানে আমেরিকা, লন্ডনেও কিছুদিন আগে ওনারা বড় একটা শোডাউন করেছেন, সারা বিশ্বকে দেখিয়েছেন যে দেশের বিরুদ্ধে শত্রুদের বিষয় তাদের না। তো আমেরিকা তো আমরা দেখছি যারা বাংলাদেশের বিপক্ষে, রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী, অবৈধ, অসাংবিধানিক, তাদেরকে তারা না বলেছে। এবং আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যারা আজকে এত কষ্ট করছেন, এই না বলছেন, এই না বলার জন্য যে সোচ্চার হয়েছেন, জনমত করেছেন, সেটার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। এবং যারা আমাদের রেমিটেন্স ভাইরা আছেন, প্রবাসী বাঙালি, যাদের টাকায় বাংলাদেশ চলে, তাদেরকে বলতে চাই, আজকে আপনার দেশের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহী, তাকে দেখিয়ে দিন আপনারা না বললে কি পরিণতি হয় তার। সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাকে অনেক কৃতজ্ঞতা, কারণ আপনি এরকম একটা আয়োজন করেছেন, এটা অত সহজ ছিল না কাজটা। নিউইয়র্কের সাথে আমাদেরকে কানেক্ট করেছেন, অনেক আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। এবং আপনি সত্যি অসাধারণ একটি কাজ করলেন। আমি চেষ্টা করেছি না, আমি গতকাল থেকে চেষ্টা করছি যে কাকে ধরা যায়, কিভাবে নিউ ইয়র্ক থেকে যে গ্যাদারিংটা হবে, গ্যাদারিংটা আমরা সরাসরি দেখাতে পারিনি, কম দেখিয়েছি, অল্প দেখিয়েছি, কারণ সে কাছে যেতে পারছে না। কাছে গেলে আমার নেটওয়ার্ক থাকে না, মিছিলের কাছে যেতে পারছে না, সেখানে শব্দও হচ্ছে। নানানবিধ অ্যাক্টিভিটিসটা আমি চেষ্টা করছি যে লাইভ দেখাতে পারলে আমাদের দর্শক মন্ডলী উপকৃত হবে, দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। আর আপনাকেও পেয়েছি, আপনাকেও ধন্যবাদ, আপনিও সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মধ্যে, সেই জন্য সেটাও ভালো লাগছে। সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি, দর্শকদের আশা কত টাকা পূর্ণ করতে পেরেছি আমরা জানি না, প্রিয় দর্শক। আচ্ছা প্রাচী আপা, আপনি একটু প্লিজ, আপনি তো দেখেছেন, আপনি একটু আপনার কমেন্ট শুনতে চাই। জি ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে দেখে আমার খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম, আর পাশাপাশি আমি চেষ্টা করছিলাম যে ফেসবুকেও লাইভ কি কি আছে দেখার জন্য। তো স্ক্রল করতে করতে দেখলাম যে সিলেটে কিছুক্ষণ আগে একটা মিছিল হয়েছে। হ্যাঁ, তো সেটা দেখে আমার মনে হলো যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ একদম ঢাকা থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে গেছে। আর আজকে নিউ ইয়র্কটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের শাহবাগ, প্রেস ক্লাব, উত্তরা, এই সমস্ত এলাকার মতোই হয়ে গেছে। এবং ডিপ স্টেট বোধহয় চিন্তা করছে যে বাঙালিকে নাড়ানোটা ঠিক হয়নি, এরা তো এসে এখন আমেরিকার মধ্যে এসে বিপ্লব শুরু করে দিয়েছে। তো এখন যে পরিমাণ মানুষজন নিউ ইয়র্কের রাস্তায় নেমেছে, স্লোগান করছে, এবং যেভাবে করছে দেখে মনে হচ্ছে এটা শাহবাগ, এটা নিউ ইয়র্ক শহর মনে হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার ডিপ স্টেটকে চিন্তা করতে হবে এখন যে
জয় বাংলার মানুষজনকে বেশি ধাক্কাধাক্কি করাটা ঠিক না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা শুধু আমাদের দুর্ভাগ্য যে ওখানে অনেকে একসাথে হয়েছেন, তো একসাথে থাকলে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়। নিউ ইয়র্ক থেকে উনিও চেষ্টা করেছেন নানানভাবে মিছিলটা কাছে থেকে যদি আমরা দেখতে পেতাম, কিন্তু কাছে যাওয়া যাচ্ছে না, চিল্লা ওখানে স্লোগান হচ্ছে, মিছিল হচ্ছে, প্লাস নেটওয়ার্ক কাজ করছে না। তারপরে তিনি যতটুকু চেষ্টা করেছেন আমরা সেটা দেখিয়েছি। আমি আরেকবার চেষ্টা করতাম যদি যুক্ত হতে পারতাম। আপনার এই যে দর্শক মন্ডলী অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, এই যে তারেক রহমান নামের সাথে জিয়া, আচ্ছা ঠিক আছে, কি কি বলছেন হাজার হাজার, আমি কমেন্টস গুলো দেখানোর চেষ্টা করছি। আপনি যদি আরেকটু কথা বলতে থাকেন, আমি একটু কাজ করছি। আমি বলতে থাকি, সেটাই বলি। আমার কাছে আমি ফেসবুকে লাইভে দেখা যাচ্ছে, তো সবার পোস্ট থেকে যেটা আমরা দেখলাম, যেটা শুধু নিউ ইয়র্ক থেকে না, আমেরিকার বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন সংগঠন, ব্যক্তি পর্যায়ের সবাই কিন্তু এসেছে। এমন না যে সবাই আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। যারা বঙ্গবন্ধু ৭১-এর পক্ষে, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের এই নির্মম নির্যাতন ধ্বংস যারা সহ্য করতে পারছেন না, তারাও কিন্তু নিজের উদ্যোগে নিউ ইয়র্ক শহরে এসে উপস্থিত হয়েছেন। এবং তাদের প্রত্যেকের যে অংশগ্রহণটা দেখছি আমরা, যেভাবে যে প্রক্রিয়ায়, তাতে মনে হচ্ছে সবাই কিন্তু হৃদয় থেকে করছে। এখানে কিন্তু এই সমাবেশের জন্য, এই যোগ হওয়ার জন্য, আজকে আমাদের একটি শোতে সিদ্দিক ভাই এসেছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট, যারা এই কাজগুলো করছেন, মানে আন্দোলনকে যারা সংগঠিত করছেন। তো উনি সহ অন্যদের সাথে কথা বলেছিলেন যে এখানে কিন্তু কেউ কাউকে টাকা দিচ্ছে না, কেউ কাউকে মানে থাকা খাওয়ার সুযোগ করে দিচ্ছে না, যে আসো তুমি এত টাকা দিচ্ছি, তুমি প্লেন ফেয়ারটা পাচ্ছ, হসপিটালিটি পাচ্ছ, নিউ ইয়র্ক শহরে এসে 5-6 দিন থেকে একটু আন্দোলন করে যাও। ব্যাপারটা কিন্তু তা নয়, সবাই কিন্তু নিজের উদ্যোগে টিকিট কেটে, তারপরে হোটেল বুকিং দিয়ে, নিজের মতো থাকা খাওয়া, নিজের মতো যাতায়াত খরচ করে এই ওখানে উপস্থিত হয়েছে, শুধুমাত্র বাংলাদেশকে ধ্বংসকারী, অবৈধ, অসাংবিধানিক, জঙ্গিজনক ইউনূসকে হটানোর জন্য এবং ডিপ স্টেটকে বলার জন্য, দেখানোর জন্য যে ডিপ স্টেটের চোখ রাঙানিতে বাংলাদেশ আজকে যে নির্মম পরিস্থিতিতে পড়েছে, সেটা সারা পৃথিবীর বাঙালিরা পছন্দ করছে না। তারা প্রতিবাদ করছে, তারা প্রতিহত করবার জন্য কিন্তু নিউ ইয়র্ক শহরের মতো জায়গায়, যে সকল জায়গায় কিন্তু অনেক সিস্টেম আছে, যেখানে নিয়ম কানুন আছে, সমাবেশ করতে হলে পারমিশন নিতে হয়, তো সেরকম একটা আইন নিয়ন্ত্রিত কঠোর ডিসিপ্লিনের মধ্যে থাকা অবস্থায় তারা যেভাবে রাস্তার মধ্যে বসে আছে, মাইকিং করছে, স্লোগান দিচ্ছে, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এটা সত্যি কিন্তু বিস্ময়কর। এবং আমরা কিছুদিন আগে লন্ডনেও দেখেছি একই জিনিস ঘটেছে। অর্থাৎ সারা পৃথিবীর যে বাঙালি জাতি, বাংলা ভাষাভাষী মানুষ, এমন কিন্তু না যে শুধু বাংলাদেশি বাংলা ভাষার মানুষ, বাংলা ভাষাভাষী যে সকল মানুষ এবং যারা স্বাধীনতায় বিশ্বাস করে, তারা কিন্তু, এবং যারা উগ্র মৌলবাদীকে পছন্দ করে না, যারা জঙ্গিদেরকে পছন্দ করে না, তারা কিন্তু এই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এবং তাদের বক্তব্য কিন্তু একটাই, যে পৃথিবীতে না বলতে হবে জঙ্গিদের, এবং এই যে পাকিস্তানিদের মদতে এই যে আমাদের দেশে যে জঙ্গিরা ঢুকেছে, এই যে ইউনূস তাদেরকে যে একত্রিত করেছে, করে জঙ্গিদের সাথে তার যে একটা জোটবদ্ধ, সে যে ক্ষমতা দখল করে দাঁড়িয়ে আছে, এবং সেখান থেকে সে পৃথিবীকে দেখাতে চাইছে তার সাথে জামাত, জোট, শিবির, সে জঙ্গিরা আছে, তার সাথে বিএনপি আছে, তার সাথে বাংলাদেশের মানুষ নেই, কিন্তু কিছু জঙ্গি জোট আছে, সেটাই সে দেখানোর জন্য নিউ ইয়র্কে যাচ্ছে। তা না হলে এনসিপির আক্তার কে? সে তো জঙ্গি। জামাত ইসলামীর পরিচয় কি? বাংলাদেশের বিপক্ষে ছিল, রাজাকার আল বদর আল শামস, পাকিস্তানিদের দোসর ছিল তারা। তাহলে সে কি করে বাংলাদেশ যে সংবিধানের উপরে দাঁড়িয়ে হাত রেখে শপথ করে যে বাংলাদেশের অবৈধ অসাংবিধানিক সরকার হয়েছে, সেই সংবিধানের উপর হাত রেখেই তো এই জামাত তো বাংলাদেশ চাইনি, জামাত তো বাংলাদেশের বিপক্ষে ছিল। তাকে নিয়ে কি করে সে জাতিসংঘে যাচ্ছে বাংলাদেশের ভাষণ দেওয়ার জন্য? আর এই 13 মাসে সে বাংলাদেশের জন্য কি করেছে ক্ষতি ছাড়া? তো তার কাছে মনে হচ্ছে যে সে পৃথিবীকে দেখাবে, নো, বাঙালি সেটা হতে দেবে না।
আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলি যে হ্যাঁ, ওই যে 4 জন এখন 6 জন হয়েছে, 3টি বড় রাজনৈতিক দল বলা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন 3টি বড় রাজনৈতিক দল থেকে 4 জনকে নির্বাচন করা হয়েছে। সেখানে আবার দ্বন্দ্ব দেখা দিয়েছে, দেখা গেছে যে বৈষম্যের শিকার হয়েছে অন্য দুটি দল, এনসিপি এবং জামাত। পরবর্তীতে তাদের পক্ষ থেকে আবার 2 জনকে নিয়ে, বিশেষ করে বিখ্যাত তাসনিম যারা, বিশেষজ্ঞ তাসনিম যারা সেখানে যাচ্ছেন। আর হচ্ছে জামাতের মতিউর রহমান নিজামীর ছেলে, তিনি আমেরিকাতেই আছেন, তিনি সেখান থেকে ওই ইয়েতে যোগ দিবেন, বহরে যোগ দিবেন। এই যে 6 জনকে নেয়া, এটা কি আপনি মনে করেন না যে আওয়ামী লীগ তাদের দুঃখ বা সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে, বিএনপিও মাঠে নামবে, জামাতও নামবে, একটা অনবস্থা সৃষ্টি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, বা একটা ধাক্কাধাক্কি, এক ধরনের পল্টন ময়দানের মতো পরিস্থিতি তৈরি হবে, সেই ধরনের আশঙ্কা আছে কিনা, আপনি দেখছেন কিনা? হ্যাঁ, না আমি তো সেটাই বললাম যে আজকে নিউ ইয়র্ক হয়ে গেছে শাহবাগ পল্টন প্রেস ক্লাব। আর ইউনুস চায় যে বাংলাদেশের যে গৃহযুদ্ধটা হচ্ছে, অঘোষিত গৃহযুদ্ধ যে রক্তারক্তি হচ্ছে, সেটির সে আরেকটা কাহিনী ওখানে গিয়ে করতে চায়। আপনি দেখেন, সে জামাতকে সাথে নিয়েছে, জামাত শিবিরকে নিয়েছে। তাসনিম জারারা কে? আজকে মতিউর রহমান নিজামীর ছেলে কে? আজকে বিএনপির রাজনৈতিক আইডেন্টিটি কি? তারা জামাত শিবিরকে একসময় পুনর্বাসিত করেছে, গোলাম আজমকে বাংলাদেশে নাগরিকত্ব দিয়েছে। তাদের সময়ে তাদের হাত ধরে জঙ্গি, সন্ত্রাসী, উগ্র মৌলবাদ গোষ্ঠীদের বাংলাদেশে ক্ষমতায়িত হয়েছে, পুনর্বাসিত হয়েছে। আজকে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়? তো সেই রকম সঙ্গী সাথীদের নিয়ে ইউনুস যখন জাতিসংঘে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাহলে বলতে হবে আজকে বাংলাদেশকে কিন্তু প্রকারান্তরে রিপ্রেজেন্টেশনটা সে করাচ্ছে জামাত, জঙ্গি, ইসলামী উগ্র মৌলবাদ গোষ্ঠী যারা নিষিদ্ধ সারা পৃথিবীতে, যারা বাংলাদেশের বিপক্ষে, সেরকম লোকজনকে নিয়ে গিয়ে উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। অর্থাৎ উনি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাদেরকে নিয়ে গেছেন সরকারি খরচে, তাদের পরিচয়ের সাথে বাংলাদেশের তো পরিচয় যায় না। এবং ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে একটি ন্যাক্কারজনক বিষয়ের দিকে যাচ্ছে পুরো পরিস্থিতি, এবং এটার জন্য সকল দায় দায়িত্ব ইউনুসের। কারণ সে মনে করছে তার ক্ষমতায় থাকবার জন্য যেখানে যতটুকু নিচে নামা প্রয়োজন, যতটুকু নজিরবিহীন ন্যাক্কারজনক ধ্বংস করা প্রয়োজন, ডিপ স্টেটের কাছে বাংলাদেশকে যতটুকু বিকিয়ে দেওয়া সম্ভব, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে বাড়িতে বৌঝি মা কাউকে আর বাদ দিচ্ছে না, সবকিছুই সেল করে দিচ্ছে। 1971 সালে সে রাজাকাররা যেমন করেছিল, বাড়িতে বৌঝি মা শাশুড়ি সবাইকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, এখনো ঠিক তাই ডিপ স্টেটের হাতে আমাদেরকে তুলে দিচ্ছে। প্রিয় দর্শক, এত আমরা কিন্তু লাইভে ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, নিউ ইয়র্কের JFK এয়ারপোর্টে কি হচ্ছিল আপনারা যারা পরে এসছেন আপনারা হয়তো সেটা মিস করেছেন। তারপরেও কিছু ধরে যান্ত্রিক সমস্যার হেতু আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি, সাউন্ডে কিছু প্রবলেমটা ছিল, তারপরেও দেখেছেন লোকজন সেখানে অনেকেই একত্রিত হয়েছেন। রোকেয়া আপা যেরকমটি বললেন, দলমত নির্বিশেষে সবাই এখানে একত্রিত হয়েছেন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষে যারা আছেন, দেশকে যারা ভালোবাসেন, দেশের বর্তমান যে অনাচার চলছে সেটিকে যারা পছন্দ করে না, তারা একসাথে হয়েছেন দলমত নির্বিশেষে, এবং নির্দ্বিধায় প্রত্যেকেই নিজের উদ্যোগেই এখানে এসে সমবেত হয়েছেন। সো আমরা চাই যে এই ধরনের যে ন্যাক্কারজনক পরিস্থিতি, আপনার কাছে এখন যেটা জানতে চাইবো যে এইবারই প্রথম কিন্তু এই 4 জনকে বা 6 জনকে নেওয়া হয়েছে, এটার কি বিশেষ কোনো কারণ আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? কি কারণ? তিনি একা যেতে ভয় পাচ্ছেন, এরকম কিছু তিনি একা যেতে ভয় পাচ্ছেন? এটা এর চেয়েও বড় কথা হচ্ছে, কিছুদিন আগেই কিন্তু কানাডাতে, আপনি তো ওখানে থাকেন, আপনি জানেন যে জামাত ইসলামীরই কিন্তু 4 জনকে বিশেষভাবে রেকমেন্ডেশন করে, সুপারিশ করে, এবং সেটা সরকারিভাবে তাদেরকে কানাডার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাদের ভিসা টিসা গুলো অর্গানাইজ করে দেওয়া হয়েছিল, এবং সেটা ইউনুসের পক্ষ থেকেই। তো সেখান থেকে কিন্তু শুরু। ইউনুস কিন্তু আজকে আন্তর্জাতিক মহলে লন্ডনে যে ঘটনাটি ঘটেছে বা নিউ ইয়র্কে মাহফুজের সাথে যে ঘটনাটি ঘটেছে, এরপরে তার কাছে কিন্তু একটা বার্তা গেছে যে সারা পৃথিবীর মানুষ তাদেরকে গ্রহণ করছে না, বাংলাদেশের মানুষও গ্রহণ করছে না, কিন্তু বাংলাদেশে তারা মব দিয়ে মানুষকে নির্যাতন করছে, আইন শৃঙ্খলা প্রশাসন সব তাদের নিয়ন্ত্রণে, কিন্তু বিদেশে তো সিস্টেম আছে, সেটা বিদেশে তো সেটা পারবে না। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে সে যখন বিএনপি এবং জামাতকে নিয়ে যাবে, তো জামাতের যে বাইরের যে জনমত আছে তারা আসবে তাদের নেতাকে প্রোটোকল দেওয়ার জন্য, বিএনপির লোকজন বিএনপির নেতাকে প্রোটোকল দিবে। ইউনুসের তো প্রোটোকলের কেউ নাই, কারণ ইউনুসের সাথে কেউ নেই এখন।
তো সেই ক্ষেত্রে কি হয়েছে, এই যে দুই প্রোটোকল বাহিনীকে নিয়ে গিয়ে উনি কিন্তু নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে, আর এই সকল বাহিনীকে দিয়ে বাঙালি জাতির সাথে বিদেশে যারা আছে প্রবাসী বাঙালিদের সাথে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করছে। একটা জিনিস খেয়াল করবেন, সে ভুলে গেছে প্রবাসীদের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি মানে জামাত আর বিএনপির পান্ডাদের নিয়ে গেছে, এনসিপিদেরকে নিয়ে গেছে প্রবাসীদের ঠেকানোর জন্য। প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় কোথায় যাবে সে? কোথায় যাবে বাংলাদেশ? আর কাদের সাথে সে হাত মিলিয়েছে? গোলাম আজম, মতিউর রহমান নিজামী, জামাত ইসলামী, যারা যে এনসিপি, যারা যে কি বলে হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, এই সকল জঙ্গি বাহিনীদের নিয়ে উনি রাষ্ট্রীয় সফর করছেন আমার আপনার ট্যাক্সের টাকায়। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? এই টাকাটা উনি কোথায় পাইলেন? জাতিসংঘে সফর তো উনি গত বছরও করেছেন। কি এসেছে বাংলাদেশে? কোন ডিমটা আসছে? কোন ডিম তো উনি আনতে পারেন না, অশ্ব ডিম আসছে। তো উনাকে এই জন্য ডিম মারার জন্য মানুষ উপস্থিত হয়েছে। আর একটা জিনিস মনে রাখবেন ইসমাইল ভাই, বিদেশে যারা আছেন তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বাড়িঘর বাংলাদেশে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে। তাদের আত্মীয় স্বজনের হাত কাটা, পা কাটা, গলা কাটা, লাশ পানিতে ভাসছে। এই তাদের বাড়ির মেয়েদের ধর্ষণ হয়েছে। এই যে এত অত্যাচার নিপীড়ন করা হয়, তাদের আত্মীয় স্বজন বিদেশে থাকে না? থাকে তো। বাংলাদেশ থেকে বিচারিত হয়তো অনেকেই গেছে, এবং অনেক বাঙালিরা কিরকম লতায় পাতায় আত্মীয় স্বজন থাকে, পাড়া প্রতিবেশীর মধ্যে আত্মীয়তা থাকে। তো গ্রামকে গ্রাম, মানুষের পর মানুষকে যেভাবে তারা ধ্বংস করেছে, জ্বালিয়ে পুড়িয়ে নির্যাতন করেছে, তাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, তাদের যারা বিদেশে আছে তারা কি এই ইউনূসকে সমর্থন করবে? তারা কি সমর্থন করবে ৭১-এর বিরুদ্ধে যাওয়া কোন রাষ্ট্রকে, কোন রাষ্ট্রের প্রধানকে, যে মানে ক্ষমতায় দখল করেছে পাকিস্তানি দোসরদের ডিপ স্টেটের ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার পরিকল্পনা করেছিল, সেই ইউনূস বাহিনীকে ছেড়ে দিবে বাঙালি জাতি? কখনোই না। যারা বাংলাদেশে ৪ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে জেলে বিনা বিচারে, বিনা অপরাধে, ওয়ারেন্ট নাই, সেরকম লোকজনকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় রেখেছে। আজকেও একজন কারাগারে মৃত্যুবরণ করেছে, প্রায় ২৭ থেকে ২৮ জন মৃত্যুবরণ করেছে কারাগারে। তো এত কিছুর পর ইউনূস কি করে ভাবে যে সারা পৃথিবীর বাঙালি তাকে গ্রহণ করবেন? আপনি দেখবেন, আমি আপনার অনুষ্ঠানে বলছি, ডিপ স্টেটও তাকে ছুঁড়ে ফেলে দিবে। এবং আপনাকে আরো একটা কথা বলি, এই যে জামাত বিএনপি যাচ্ছে, ইউনূস তো বিএনপি যেমন কালসাপ পুষেছিল জামাতকে, ইউনূসও ইউনূসও সেই বড় কালসাপটা, অজগর সাপকে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অজগর সাপের প্যাচে তিনিই পড়বেন। আমার মনে হয় আমাদের বাঙালি জাতি, যারা ১৯৭১-এ বিশ্বাস করেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা সংবিধানের পক্ষে, যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা কখনোই এই জামাত জোট, বিএনপি এবং ইউনূসের এই ধ্বংসযজ্ঞের কনস্পিরেসির ক্ষমতায় থাকা এবং ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশকে বিকিয়ে দেওয়াটাকে কখনোই আর সহ্য করবে না।